নমস্কার। শুরু করছি আজ থেকে বিমল করের লেখা অসময় উপন্যাসটি। আজকে শুনবেন এই উপন্যাসের প্রথম পর্ব। মোহিনী। কাল সকালের গাড়িতে সুহাস চলে যাবে। এসেছিল গত বুধবার। বাবার বার্ষিক গিয়েছে বৃহস্পতিতে। দেখতে দেখতে 5টা দিন কেটে গেল। সুহাস চলে গেলে এই পুরীতে আমরা আবার সেই 3টি মানুষ, জ্যাঠামশাই, আমি আর আয়না। সুহাস আমায় আড়ালে আজ বলছিল, এই ভূতের বাড়িতে তোরা আর কতদিন থাকবি? এবার তালা ঝুলিয়ে কলকাতায় চলে আয়। তালা ঝুলাবো বললেই তো ঝুলানো যায় না। এই বাড়ি আমাদের 3 পুরুষের। আমার ঠাকুরদা মহেশচন্দ্র মিত্র ছিলেন রেলের সেকেলে ডাক্তার, কলকাতার ক্যাম্বেল স্কুলের পাশ করা ছেলে। দাদুর যে 2টো ছবি এই বাড়িতে আছে, তার একটা আমরা রোদে বের করে এককালে দেখতাম। সেটা দাদুর যৌবন বয়সের ছবি। অ্যালবার্ট করা চুল, পুরু গোঁফ আর পকেট ঘড়ি ছাড়া সেই ছবিতে আর কিছু তেমন চোখে পড়ত না। ছবিটা এতদিনে সাদা হয়ে গেছে, দেওয়াল থেকে নামিয়ে আর আমরা দেখি না। বাবার কাছে গল্প শুনেছি, এদিকে রেল লাইন পাতার সময় দাদুকে খোলা মালগাড়ির মাথায় তেরপল টাঙিয়ে বসে কুলি লাইনের ডাক্তারি করতে হতো। জ্যাঠামশাই নিজের বাবার কথা উঠলে গল্প করে বলেন, বাবার গোঁফ জোড়ার মতন প্রেসক্রিপশন লেখার চেহারাটাও ছিল চাঁদরেল। অল্পে স্বল্পে কুলোতো না। এই ওষুধে জ্বরজ্বালা পিলে পিত্ত সব শুধরে দিত। রেলের সাহেব শুভরা দাদুকে খাতির করত খুব। পরে ডিএমও করেছিল। সেই দাদুর হাতে এই বাড়ির ভিত। মানুষটির চরিত্র আমাদের এই বাড়ি দেখলেই খানিকটা বোঝা যায়। সংসারের ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুর হিসেব করে এই বাড়ি তিনি তৈরি করেননি। প্রয়োজনের অনেক বেশি ভবিষ্যতের একটা বড় ছবি মনে রেখে এই পুরী তিনি গড়ে তুলেছিলেন। ঘরগুলো হয়েছিল হাওদাখানার মতন। জানালাগুলো মানুষ সমান। বারান্দা দিয়ে ঘোড়া ছুটতে পারত। দাদু যেন তার ছেলে মেয়েদের 2-3 পুরুষের বাড়বাড়ন্ত সংসারের কথা ভেবেই বাড়িটা করেছিলেন। অথচ সেরকম লতায় পাতায় এই সংসার বেড়ে ওঠেনি। জ্যাঠামশাই নিঃসন্তানী থেকে গেলেন। জ্যাঠাইমা মারা গেল মাত্র 35 বছর বয়সে। আমাদের তরফে আমরা 3টি ভাই বোন, সুহাস, আমি আর আয়না। তবু সুহাস যা বলছে তা হয় না। এই বাড়িতে তালা ঝুলিয়ে চলে যাওয়া যায় না। বাবা নেই, কিন্তু জ্যাঠামশাই তো আছেন। উনি বর্তমান থাকতে এখানকার পাট চুকোবার কথাই ওঠে না। আমারও কলকাতা যাবার বিন্দুমাত্র ইচ্ছে নেই। কলকাতার আশেপাশে সেই মানুষটা জলজ্যান্ত বেঁচে রয়েছে, এই ভয়ে আমি যাচ্ছি না, এটা সত্যি না। কুমির আগুন, মালা বদল, রঙা চেলি এসব আমি ভুলেই গেছি। আমায় নিয়ে কয়েকটা মাস যেরকম পুতুল খেলা হয়েছিল, তেমন খেলা আমাদের বাঙালি সংসারে অনেক মেয়েরই ভাগ্যে ঘটে। বেশিরভাগই সেই খেলায় নিজেকে মানিয়ে নেয়। আমি নিইনি। কলকাতায় যাবার মধ্যে আয়না, সে মাঝে মাঝে কলকাতায় যাবার কথা বলে। তার অল্প বয়সের মন এখানকার একঘেয়েমি থেকে 2 দণ্ড ছাড়া পাবার ইচ্ছে তার হতেই পারে। শহরের হইচইয়ের মধ্যে সে কতটা মানাতে পারবে আমি তা জানি না। এবারে বাড়ি এসে সুহাস একটা ছেলের কথা বলল, আয়নার সঙ্গে বেশ মানাবে। ছেলেটি আমাদের স্বজাতি, কলকাতায় নিজেদের বাড়ি, মাথার উপর মা আর দাদা, চাকরি বাকরি ভালোই করে, আরও উন্নতি রয়েছে সামনে। জ্যাঠামশাই সুহাসের কাছ থেকে ঠিকানাটা চেয়ে নিলেন। চিঠিতে লিখবেন ছেলের বাড়িতে। আমি সুহাসকে বলেছিলাম, তুই এবার ছেলেটাকে নিয়ে এলি না কেন বেড়াতে? দেখতাম, আয়নাও তো দেখতে পারত। সুহাস বলল, অত ভাবিনি। কথাটা জ্যাঠামশাই পারুক, পরে একবার নিয়ে আসবো। পাত্র হিসেবে নয়, বন্ধু হিসেবে এবার যাকে এনেছি সে কেমন রে দিদি? বড্ড বেয়ারা।
সুহাস হাসতে লাগলো। বাড়ি আসার সময় দু একজন বন্ধুবান্ধবকে জুটিয়ে আনা সুহাসের স্বভাব। কাউকে জল বাতাসের কথা শুনিয়ে, কাউকে শিকারের লোভ দেখিয়ে, কাউকে আবার গরম জলের কুণ্ড দেখাবার নাম করে টেনে আনে। আসলে ছেলেটা কলকাতার হইহট্টগুলের মধ্যে থেকে এখানকার এই চুপচাপ নিঝুম বাড়িতে একেবারেই থাকতে পারে না। এবারেও আসার সময় সুহাস তার এক বন্ধুকে জুটিয়ে এনেছে। বয়সে সে সুহাসের চেয়ে 2-1 বছরেরই বড় হবে। নাম অবন্তী, ছোট করে বলে অবিন। চেহারার মতন ছেলেটির কথাবার্তাও কাটা কাটা। প্রথম দিন আমি বলেছিলাম, আচ্ছা অবন্তী থেকে অবিন কেন, না হয় অন্তু হতো, এই অবিন মানে কি? জবাবে সে বলল, মানেটা নামের উদ্দেশ্য নয়, ঝুঁটি ধরে অন্য লোকে টানবে বলে কেউ চুল রাখে না মাথায়। তবু বলছি, এই অর্বাচীন অবিন শব্দটির অর্থ যোগ্যকর্তা। আমি অবশ্য অভিনয় থেকে ছোট করে অবিনটুকু রেখেছি। কথা শুনে রাগ হবার কথা নয়, তবু আমার রাগ হলো। তার বলার মধ্যে যে প্রচ্ছন্ন অহংকার ছিল তা আমার কানে ধরা পড়ল। মনে হলো নিজের অভিনয়টুকু সে দেশলাইয়ের কাঠির মতন ফস করে জ্বালিয়ে আমায় যেন চমকে দিতে চাইল। কথা বাড়ালেই বাড়ত, আমি আর বাড়ালাম না। সুহাসের সঙ্গে অনেক বন্ধুই আমাদের বাড়িতে এসেছে। কেউ কেউ বার কয়েক, অনিল, সুধাংশু, কমলেশ, আরও কতকে। ওর মধ্যে কমলেশ ছেলেটি এখনও আমাদের খবরাখবর করে, চিঠি লেখে। তার আচার ব্যবহার, নম্রতা, আপনজনের মতন ব্যবহার আমায় মুগ্ধ করেছে। জ্যাঠামশাইও কমলেশের খুব ভক্ত। এতকাল যারা এসেছে তাদের সঙ্গে অবিনের আমি কোনো মিল খুঁজে পাই না। প্রথম থেকেই ও যেন আমাদের অবাক করে দিতে এসেছে। গত বুধবার ও যখন এলো আমরা সবাই ঘুমিয়ে। স্টেশন থেকে আমাদের বাড়ি অনেকটা পথ, অসময়ে মুটে মজুরও পাওয়া যায় না। কলকাতার গাড়িটা আসে একেবারে শেষ রাতে। সুহাস বরাবরই স্টেশনের ওয়েটিং রুমে অন্ধকারটুকু কাটিয়ে খানিকটা ফর্সা হয়ে গেলে লাটুর টাঙায় কিংবা স্টেশনের কুলি নিয়ে বাড়ি চলে আসে। এবার একেবারে উল্টো। ভোরের মুখেই বাড়ি পৌঁছে গেল, আর সঙ্গে অবিন। এখন গরমের দিন, বৈশাখ মাস, তিথিটাও ভালো ছিল, ত্রয়োদশী শুক্লপক্ষ। কলকাতার গাড়িও সেদিন খানিকটা দেরি করেছিল পৌঁছতে। একেবারে ভোর রাতে, তখনও ফর্সা ধরেনি, কোড়া কাপড়ের মতন হয়ে আছে সব। ফটকের সামনে দাঁড়িয়ে সুহাস হাঁক দিতে লাগল। তার হাঁক ডাকে প্রথম জাগল টোপর, আয়নার সাধের নেড়ি কুকুর। লক্ষ্মী ছাড়ার ডাক শুনে আমার ঘুম ভেঙে গেল। সুহাসের গলা শুনতে পেলাম, দিদি, ও দিদি। সেই সঙ্গে কানে গেল টোপরকে ভেঙিয়ে আরও বিকট স্বরে কে যেন কুকুর ডাক ডাকছে। সুহাসের আসার অপেক্ষাতেই ছিলাম। কার্তিককে ডেকে ছুটলাম ফটক খুলতে। খোলা ফটকের এই পারে এসে সুহাস বলল, কি ঘুমোচ্ছিলি রে? তুই তো আরও পরে আসিস, কি করে বুঝবো আজ ভোরের আগে এসে পড়বি? আমার সঙ্গে কে আছে দেখছিস না? অবিন, আমার বন্ধু। আমরা যা করি না ও সেটাই করে। আমাকে স্টেশনে বসতেই দিল না। চল চল ভেতরে চল। স্টল থেকে 1 কাপ করে চা খেয়ে দুজনে স্যুটকেস ঝুলিয়ে হাঁটতে শুরু করেছি। বলেই সুহাস তার বন্ধুর দিকে তাকালো। অবিনকে বলল, তোমার কুকুর ডাকটা আর কিন্তু ডেকো না অবিন, জ্যাঠামশাইয়ের ঘুম ভেঙে যাবে এবার। সুহাসরা হাসতে লাগলো। বৈশাখের দিন বলে ওরই মধ্যে যেটুকু ফর্সা হয়েছিল সেই আলোয় আমি অবিনকে দেখলাম। তারপরই আকাশের দিকে তাকাতে আমার চোখে পড়ল অনন্ত স্তব্ধ আকাশের তলা দিয়ে একটা বক উড়ে যাচ্ছে একা। বোধহয় এইমাত্র জেগে উঠে শূন্যে ডানা মেলেছে। শুকতারাও তখন জ্বলছিল এক পাশে। পরে সকালের রোদে আমি অবিনকে স্পষ্ট করে দেখলাম। ছেলেবেলা থেকেই আমার কেমন একটা স্বভাব, তুচ্ছ অনেক ব্যাপারেই গা ছমছম করে ওঠে। কেন হয় আমি জানি না। হয়তো ভিতরে ভিতরে কোথাও আমার ভয় আছে
যা আমার অজানা। অবিনকে দেখে আমার যেন সেই রকম ভাবে হলো অনেকটা। বুকের মধ্যে কেমন এক অস্বস্তি হলো। ওর চেহারা ভীষণ কিছু নয়, গায়ের রং কালচে, ঘোর নয়, নিকষ নয়, মেঘলা দিনের বিকেলের মতন কালচে। তার ধূসর শ্যামলা রঙে আভা দিচ্ছিল। ছিপছিপে চেহারা, মাথায় সুহাসদের মতনই, সাধারণ দীর্ঘ, চোখ মুখ নাক একেবারে কাটা কাটা, যেন ওর ছাঁচ মায়ের পেটে গড়ে ওঠার সময় ভগবান তটস্থ হয়ে বসেছিলেন, নিখুঁত করে গড়েছেন, বাহুল্যটুকু তুলে নিয়েছেন। শক্ত লম্বা নাক অবিনের, চোয়াল খুব যত্ন করে বসানো, চিবুক পরিষ্কার। অবিনের চোখ যেন সাত সকালের ফর্সার মতন, তাকিয়ে দেখলে স্পষ্ট করে কিছু ধরা যায় না। সাদাটে জমির ওপর তার কালো চোখের মণি উজ্জ্বল হয়ে ফুটে আছে। চোখের পাতা আর ভুরু দুই খুব ঘন কালো, কপাল একেবারে ঠিকরে উঠেছে। অবিনের হাত পা ঘাড় দেখে মনে হয় রোদ জল তাপে তার শরীর নুয়ে পড়ার মতন নয়। ওর দাঁত বড় বেশি ঝকঝকে, আর ঠোঁট পুরু, যেন লোকলজ্জা সংকোচ বিসর্জন দেবার মতন করেই গড়ে উঠেছে। সকালে চা খেতে খেতে আমায় বলল, আপনার নামটা পুরনো, কিন্তু মিথ্যে নয়। কি সর্বনাশ! ভাগ্যিস সুহাস কাছে ছিল না। বাবার বার্ষিকীর ব্যবস্থা দেখতে ভিতরে গিয়েছিল, নয়তো কি যে ভাবত। আমার নাম মোহিনী, ঠাকুমার দেওয়া নাম। আয়নার ভালো নাম যামিনী। আয়না হয়েছিল মাঝরাতে, আমি চৈত্র মাসের গোধূলিতে, আর সুহাস ভোরবেলায়। নাম নিয়ে আমার মাথা ব্যথা ছিল না, কিন্তু অবিনের কথা শুনে কান তেতে উঠল। আমার ছোট ভাইয়ের বন্ধু ও, সেইটুকু সম্মান আমার পাওয়া উচিত ছিল। কঠিন না হোক, রূঢ় একটা কথা মুখে এসেছিল, কিন্তু কিছু বললাম না। ওর জবাব যদি আরও স্পষ্ট হয়, না জানি কোন ফাঁপড়ে পড়ব। প্রথম দিনটা ওইভাবেই কাটল। বাবার বার্ষিক নিয়ে ব্যস্ত থাকলাম দুপুর পর্যন্ত। লোকজন এলো গেল। বিকেলের গোড়ায় ক্লান্ত হয়ে নিজের ঘরে শুয়ে পড়লাম। ঘুম ভাঙতেই দেখি সব ঘুটঘুট করছে। জানলার বাইরে কি যেন ওত পেতে বসে আছে। ধর্মড় করে উঠে বসলাম বিছানায়। চারপাশ থমকে ছিল। আমার ঘরের সামনে জাম গাছের পাতা কেঁপে উঠল সরসর করে। তারপর কয়েক পলকের মধ্যে কালবৈশাখী ঝাঁপ দিয়ে পড়ল। মাথার দিকের জানলাটা বন্ধ করতে গিয়ে দেখি পায়ের দিকের জানালা দিয়ে ঝড় এসে ঝনঝন করে কি ভাঙল। তাকিয়ে দেখি ঝড়ের দমকায় আমার ঘরের জাপানি টেবিল বাতিটা মাটিতে আছড়ে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। বুকের ভিতরটা হায় হায় করে উঠল। ওই বাতিটা আমার বড় সাধের। বাবা আমায় কলকাতার সাহেবী দোকান থেকে কিনে এনে দিয়েছিল। নিজের শাড়ির আঁচল দিয়ে বাতির ধপধপে সাদা গোল ডোমটা আমি নিত্য মুছেছি। ঘরের মধ্যে হু হু করে আঁধি ঢুকে গিয়েছিল। ধুলো বালি শুকনো পাতায় ভরে যেতে লাগলো সব। আমি দাঁড়িয়ে থাকলাম, পা বাড়াতে পারছিলাম না। চারপাশে কাচ ছড়িয়ে পড়েছে, পা কেটে রক্তারক্তি হবে তো। দরজাটাও কাঁপছে থরথর করে, জালনার পাট আছড়ে পড়ছে, আর আমি চুপ করে দাঁড়িয়ে। তারপর কখন যেন মেঘ ডাকলো আকাশ কাঁপিয়ে, বিদ্যুতের ঝলকানি চোখে এসে লাগলো, আর শিউরে উঠে চোখ বন্ধ করলাম আমি। এরপর ডাকাডাকিতে আয়না এলো বাতি নিয়ে, কার্তিক এলো লণ্ঠন ঝুলিয়ে। তখন বৃষ্টি নেমে গেছে। ঘরের বাইরে এসে দেখি বারান্দার শেষ কোণায় অনেকটা তফাতে কে যেন দুটো হাত আকাশের দিকে মেলে ধরে ঝড়ে জলে ভিজছে। অবাক হয়ে আমি বললাম, ওখানে কে? আয়না বলল, অবিনদা। যক্ষের ছবির মতন আকাশের দিকে হাত বাড়ানো অবিনকে দেখে আমার অদ্ভুত লাগছিল। আমি বললাম, পাগল একটা। পরের দিন সকালে চা দিতে বসলে অবিন আবার আমায় অপ্রস্তুতে ফেলল।
আয়না যে ঠিক ক চামচ চিনি অবিনের চায়ে দিয়েছিল আমি ঠিক খেয়াল করিনি। চায়ে মুখ দিয়ে সে চিনির পাত্রটা এগিয়ে দিতে ইশারা করল। আমি চামচ করে চিনি দিতে চাচ্ছিলাম, অবিন হাত নেড়ে বারণ করল। তারপর দেখি নিজেই পাত্রটা টেনে নিয়েছে। চিনি নিতে নিতে অবিন বলল, আমার রুচির কোনো হিসেব নেই, যখন যেমন করে জীব রোচে তেমন করেই নিই। সুহাস তার বন্ধুর পাশে বসেছে, আয়না আমার দিকে বসেছে। আমি বললাম, বেহিসাবটা স্বভাবের গুণ নয়। কথাটা ঠিক হলো না, সব গুণই হিসেবের বাইরে। খাতাপত্রের গুণ ছাড়া আর কোনোটাই হিসেব মতন হয় না। অবিন, চিনির হিসেবের বাড়াবাড়ি হলে তুমি কিন্তু ওটার মুখে তুলতে পারবে না। সুহাস হেসে বলল। অবিন সুহাসের দিকে মুখ না ফিরিয়ে আমার দিকে তাকিয়ে উজ্জ্বল চোখ করে বলল, সুহাস চিরটা কাল দেখলাম মুখে তোলার কথাটাই বড় করে ভাবল। এই বাড়িতে আপনার পাশে ওকে মানাচ্ছে না। অবিন যে ঠিক কী বলতে চাইল আমি বুঝতে পারলাম না, তবু কপালের কাজটায় চিনচিন করে উঠল। আয়না হুট করে শুধল, দিদির পাশে আমায় কেমন মানায় অবিন্দা? তোমার পাশে পুরোপুরি যাকে মানাবে তাকে বায়না দিয়েছি। সুহাস তাকে শীঘ্রই ধরে আনবে শুনলাম। আমরা সবাই হেসে উঠলাম। আয়না লজ্জা পেয়ে মুখ নামিয়ে নিল। চায়ের পাট শেষ হলে সবাই উঠে গেল। আমি চায়ের বাসন গোছাবার জন্য বসে থাকলাম। কেন জানি না কোথায় এক উদাসীনতা ছিল, আমায় চুপ করে বসিয়ে রাখল। বাইরে বৃষ্টি ধোয়া করবি ঝোপের মাথায় সকালে রোদ দুলছিল। বাতাস খুব শান্ত, চিকন স্বরে বারে বারে একটা পাখি ডেকে উঠছে। তার ডাকে সাড়া দিয়ে কাছাকাছি কোথাও কোকিলও ডাকছিল। আমার ঘোর ভাঙতেই দেখি অবিন সুহাসের সঙ্গে বেড়াতে যাবার জন্য তৈরি হয়ে এসেছে। হাত কয়েক তফাতে দাঁড়িয়ে বলল, আপনার ঘরের দিকে জাম গাছটার একটা মস্ত ডাল কালকে ঝড়ে ভেঙে গেছে দেখলাম। সকালে বেড়াতে বেড়াতে চোখে পড়ল ভাঙা ডাল মাটিতে মুখ থুবড়ে পড়ে আপনার ঘরের জানলাটাকে খোলামেলা করে দিয়েছে। বুঝতে পারছিলাম না ওই আড়াল নিয়ে আপনি কি করে দিন কাটাতেন। অবিন যেন আমার কাছে একটা জবাব আশা করছিল, কিন্তু আমি চুপ করে থাকলাম। সুহাস ডাকল অবিনকে বারান্দা থেকে। অবিন উঁচু গলায় সাড়া দিয়ে চলে গেল। দুপুরে সুহাসকে বললাম, এই তুই কাকে এনেছিস সঙ্গে করে? এ কেমন বন্ধু তোর? মাথায় গোলমাল নেই তো? অবিনের মাথা নিয়ে আমরা অনেক গবেষণা করেছি রে দিদি, বুঝতে পারিনি। ও আমার পুরনো বন্ধু, আমরা একসঙ্গে কলেজে পড়েছি। পোস্ট গ্র্যাজুয়েটের সময় অবিনকে আর খুঁজে পাওয়া গেল না। কথা ছিল ও সঙ্গত্যাগ করবে না, কিন্তু কথার খেলাপ করে পালিয়ে গেল। তারপর বেশ কিছুদিন পরে চিঠি পেয়ে জানতে পারলাম রাস্কেলটা সিংভূমের দিকে কোন বেহারি জমিদারের জমিদারিতে ঘুঘু চড়াতে গেছে। তারপর শুনলাম জমিদারের ছেলেকে পড়াচ্ছে আর ডাল রুটি ঘি খাচ্ছে। শুয়ে বসে অরুচি ধরে গেলে যখন, তখন জঙ্গলে গিয়ে জীবজন্তুর চামড়া ছাড়াতে বসলো। মানে একটা গেরস্ত ট্যানারির ব্যবসা নিয়ে পড়ল। তাতে বোধহয় জুত হচ্ছিল না। তারপর একদিন ওর চামড়ার মজুতেও আগুন লেগে গেল, খাপড়ার বাড়ি পুড়ল। অবিন সেই ছাই মেখে বাবা ভোলানাথ হয়ে ঘুরে ফিরে কিছুদিন কাটালো। তারপর হঠাৎ একদিন আবার কলকাতা এসে হাজির। এসে বলল, শুনলাম আমার বাবা মারা গেছে, চলো গঙ্গায় ডুব দিয়ে আসি। আশ্চর্য ছেলে, মাথা ন্যাড়া করে তারপর ওকে গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে চুবিয়ে আনলুম। তা না হয় হলো, কিন্তু ওর ঘর বাড়ি কোথায়? সংসারে কে কে আছে রে? তুমি ওকে জিজ্ঞেস করো না, পুরোপুরি আমরা কিছুই জানি না। আদি বাড়ি বোধহয় ওই সিলেট টিলেটের ওইদিকে। ওর বাবা সরকারি চাকরিতে পেনশন পেতেন বলেও শুনেছি। তাতে তো মনে হয় কাজ টাজ বড় গোছেরই করতেন। আর ওর মা পদ্য লিখতেন প্রবাসী কাগজে। আর এক মামা আছে সবরমতী আশ্রমে। কলকাতায়ও হোস্টেলে থাকতো, আমরা কোনোদিন ওর আত্মীয় স্বজনকে দেখিনি। এখন এখন ওই পাগলটা কি করে? চাকরি করে একটা, আমরাই ধরে করে একটা চাকরি জুটিয়ে দিয়েছি মিউজিয়ামে। সেখানে ওর গেলেও হয়, না গেলেও চলে, মেসে থাকে।
আরও কত কি জিজ্ঞেস করার ইচ্ছে হলো। শেষে বললাম, তোর পুরনো বন্ধু বলছিস, কিন্তু তোর মুখে তো এর কথা আগে কখনো শুনিনি। এত বন্ধু তোর এলো গেল, এই বাড়িতে তো আগে কখনো ওকে আনিসনি। আরে অবিন থাকলো কোথায় যে আনবো? ওর কথা একেবারে শোনোনি এমন নয়, নিশ্চয়ই শুনেছ, তুমি ভুলে গেছো। এবারেও কি আমি এনেছি নাকি অবিনকে? ও তো নিজেই এলো। আসার আগের দিন আমার সাথে দেখা। আমি বাড়ি আসছি শুনে বলল, চলো আমিও ঘুরে আসি, একটু বাইরে যেতে ইচ্ছে করছে। সত্যি বলছি দিদি, হাওড়া স্টেশনে পৌঁছে আমি ওকে আশাই করিনি। কোথাও যাব বলে আমাদের বসিয়ে রেখে কিন্তু ও শেষ পর্যন্ত আসে না। কিন্তু এবার দেখলাম ও সত্যি সত্যি এসেছে। বাইরে বৈশাখের লু দিচ্ছিল। মাথার ওপর সূর্যটা যে ফেটে পড়ছে, ঘরের মধ্যে বসেও তা অনুভব করা যাচ্ছিল। গরমে আমার কপালটা জ্বালা করছিল। হাত পাখার বাতাস আর ভালো লাগছিল না। সুহাস হাই তুলল বড় করে। অভিন কি বলে না বলে তা নিয়ে আমরা অত মাথা ঘামাই না দিদি, ওর কথা ওকেই মানায়। তবে জানিস তো, ছেলেটা চমৎকার, কোথাও মেয়ে কি জিনিস নেই। সুহাস চলে গেল। তার হাই ওঠার বহর দেখে বুঝলাম ওর ঘুম পাচ্ছে। দুপুরে গা গড়িয়ে নেওয়া আমার বরাবরের অভ্যাস। আজ আর ঘুম পাচ্ছিল না। গরমটা বড় বেশি করে যেন গায়ে জড়িয়ে ধরেছে। দুপুরের হলকা আর লুয়ের ভয়ে জানলা খোলা যায় না এখন, অথচ ঘরের বাতাসও গুমোট হয়ে উঠেছে। আজও কি আবার কালবৈশাখী উঠবে? কালকের ঝড়ে আমার ঘরের সামনের জাম গাছের মস্ত একটা ডাল ভেঙে পড়ায় রোদ যেন সরাসরি ওই দিকের জানলা এসে লাগছে। নয়তো এমন অস্বস্তি হবে কেন? আরও খানিকটা দুপুর কাটলে জানলার পাট খুলে দিলাম। গরম বাতাস বয়ে গেল, তবু মনে হলো গুমোটের চেয়ে এটা ভালো। জাম গাছের ডাল ভেঙে সামনে পড়ে আছে, পাতাগুলো এখনো সবুজ। পাতার তলা দিয়ে কাঠবিড়ালি ছুটে বেড়াচ্ছে। ওপাশে খাঁ খাঁ মাঠ, ঘাসের ডগা শুকিয়ে খড়ের রং ধরেছে। রোদ যেন মাঠঘাটের বুক নিংড়ে নিয়েছে। তৃষ্ণার জিভ বের করে শ্বাস টানার মতন দেখাচ্ছিল। এদিকে চিতা জ্বললেও গাছের কোনো ছায়ায় বসে কোকিলটা ডাকছে। সারা দুপুর ভোরে সে ডেকেই যাচ্ছে। সন্ধ্যার মুখে আমি বাগানে ছিলাম। জ্যাঠামশাই এইমাত্র বারান্দায় উঠে গেলেন। বাতাস এখন ঠান্ডা হয়ে এসেছে। এখানে এরকমই হয়, যত রাত বাড়বে বাতাস ঠান্ডা হয়ে এসে মাঝরাত থেকে গায়ে শিরশিরে ভাব ধরাবে। আকাশ খুব পরিষ্কার, পুরনো চাঁদ উঠে আছে। বাগানে বেলঝাড়ের মধ্যে সিমেন্টের বাঁধানো গোল চাতালে আমি বসেছিলাম। দেখি অবিনরা বেরিয়ে ফিরছে। ফটক খুলে সুহাস আর অবিন ভেতরে এলো। বাগান দিয়ে যেতে যেতে আমায় দেখতে পেয়ে অবিনরা আমার কাছে এসে দাঁড়ালো। চাতাল থেকে আমি উঠে দাঁড়ালাম। সুহাসকে জিজ্ঞেস করলাম, কিরে, কোথায় গিয়েছিলি বেড়াতে? এই তো নদীর দিকে। রাস্তায় আর হাঁটা যায় না রে এখানে, যা কাঁকড় আর ধুলো, আমার তো পা জ্বালা করছে। পায়ের জ্বালা জুড়োতে সুহাস চলে গেল। এখন গিয়ে আবার স্নান করবে। কিন্তু অবিন আমার পাশেই দাঁড়িয়ে থাকলো। একবার দেখলাম পিঠ নুয়ে বেলঝাড়ের মাথায় নাক ঠেকিয়ে গন্ধ নিল। তারপর দেখি কয়েকটা ফুল ছিঁড়ছে। ওর হাতের মুঠোয় ফুল দেখে আমার সারা শরীর শিউরে উঠল। ও যে কি করবে আমি ভেবে পাচ্ছিলাম না। তারপর বুকের মধ্যে রক্ত ছলাৎ করে উঠল। মুখ উঠিয়ে দেখি আকাশ জুড়ে জ্যোৎস্না ধারা বইছে। মনে হলো অত জ্যোৎস্নার আড়াল থেকে কে যেন আমায় দেখছে। কপালে আমার কোনো সুকর্মের ফল ছিল কিনা জানি না, সে যাত্রায় রক্ষা পেলাম। আয়না এসে আমায় বাঁচালো। ও গিয়েছিল কনক মাসির বাড়ি, ফিরে এলো, সঙ্গে তপু। ফটকের এপারে দাঁড়িয়ে দুজনে তখনও কথা বলছিল। আয়না দেখি হেসে লুটিয়ে পড়ল। তপু যেন সেই হাসিটাকে ভেঙচে গলা মোটা করে হো হো শব্দ করল খানিক। তারপর ফটক থেকেই চলে গেল, বাড়ির মধ্যে আর এলো না। আয়না নিজের মনেই হাসতে হাসতে ফিরছিল, আমাদের দেখতে পেয়ে গেল। এমন ধপধপে জ্যোৎস্নায় কোনো কিছুর নজর এড়ানোর কথা নয়।
বাড়ির দিকে আর এগুলো না আয়না, বাগানেই এলো। বুকের মধ্যে সেই দুরু দুরু ভাবটা কমে আসছিল। মনে মনে বললাম, তুই আমায় বাঁচালি বোন, তুই আমায় বাঁচালি। আয়না কাছে এসে দাঁড়ালে তার হাসি ভরা মুখ দেখতে দেখতে বললাম, হলো কি তোর, অমন করে হাসছিলে যে? হাসতে হাসতে আয়না বলল, তপুটা কি পাজি দিদি, আজ তো একটা বাঁদর। তার চাকরির ইন্টারভিউয়ের গল্প বলছিল। ওকে নাকি ওরা জিজ্ঞেস করছিল, তুমি যে সব ভালো বই পড়েছ তার 2-4টের নাম বলো। ও কি বলেছে জানিস? কি বলেছে? ও বলেছে পিয়ারিচরণ সরকারের ফার্স্ট বুক আর যোগিনী সরকারের হাসি খুশি। আমি দেখি অবিনও গলা ছেড়ে হেসে উঠেছে। মেঠো বাঁশির মোটা সুর যেন, মনে হলো বুকটা না ফেটে যায়। ওদের হাসি আমাকেও হাসালো। হাসি থামলে অবিন বলল, এই ছেলের বুকে সোনার মেডেল ঝুলিয়ে দেওয়া উচিত। আমি বললাম, এইসব বাঁদরামি করলে ওর চাকরি আর হবে না। চাকরির জন্য তোষামতটা যদি চলে, বাঁদরামিটাও অচল হবার কারণ নেই। আয়না, কনক মাসিমার পুজো হয়ে গেল রে? না না, হচ্ছে। পুরুত মশাই আসতে বড্ড দেরি করেছেন আজকে, শেষ হতে রাত হবে। আমার আর ভয় করছিল না, সব আবার স্বাভাবিক হয়ে গিয়েছে। যে জ্যোৎস্না আমার কাছে হঠাৎ এক আতঙ্কের ঝাপটা এনেছিল, যে বেলঝাড়ের মধ্যে দাঁড়িয়ে পূর্ণিমার কিরণধারায় আমি বড় একা হয়ে গিয়েছিলাম, সে সবই আছে, অথচ তাদের মোহ কেটে গেছে। চোখে বুঝি আচমকা কোনো ঘোর লেগেছিল, মিলিয়ে গেছে। আকাশের দিকে মুখ তুলে দেখলাম, কেউ আমায় দেখছে না। বাগানে আর দাঁড়িয়ে থাকার দরকার ছিল না। আয়নাকে ডেকে বাড়ির দিকে পা বাড়ালাম। ঘরে এসে মনে হলো আমি বড় ছেলে মানুষই করেছি। ওই যে বাগানে দাঁড়িয়ে অমন ভয় পেয়ে গিয়েছিলাম, ওর কোনো কারণ ছিল না। লোকে শুনলে হেসে মরবে। মেয়েদের যেটা ভয়ের বয়স, সেই বয়স আমার কি আর আছে? আজ আমার বয়স হলো 36। এই চৈত্রে 35 শেষ করেছি। 36 বছরের মেয়ে আমাদের এই বাঙালি সংসারে একরকম বুড়ি। অথচ কাণ্ডখানা যা হচ্ছিল, তাতে আমার এগুনো বয়স যেন পিছিয়ে পড়েছিল। অবিন বাগানে আমার সামনে এসে দাঁড়ালো, দুটো ফুল ছিঁড়ে মুঠোয় নিল, আর আমি ভয়ে তটস্থ হয়ে পড়লাম। কে যেন নিজেরই মনের বেহায়াপনা। অবিনকে ভয় পাবার আমার কি ছিল? সে বাঘ ভাল্লুক নয়, দৈত্যদানব নয়, মানুষ, সুহাসের বন্ধু। তা মানুষ দেখে আমার এমন ভয় হলো কেন? এ আমার পুরনো গা ছমছম ভাব নয়, তারও বেশি কিছু। কই, এমন ভয় তো আগে আমার হয়নি। সুহাসের অন্য বন্ধুদের সঙ্গে বাগানে বসে কত গল্প করেছি। কমলেশের সঙ্গে ছাতে শতরঞ্জি পেতে সংসারের কত সুখ দুঃখের কথা হয়েছে। আমার মনের মধ্যে কখনো তো কোনো অস্বস্তি হতে দেখিনি। আজ আমি শিউরে উঠলাম। বুকের মধ্যে রক্ত যেন ছলাৎ করে উঠল। হাত পার ডগায় কাঁপুনি ছুটে এসেছিল। কেন? আয়না এসে পড়ায় আমি এমন এক স্বস্তি পেলাম, যেন মধুসূদন এসে দ্রৌপদীকে লজ্জা থেকে বাঁচালো। ভাবতেও এখন হেসে মরছি। অবিনকে আমার বিশ্বাসই হয়নি বলে কি এত? তার আচার আচরণ কাণ্ড কারখানা বেয়ারা বলে কি এত ভয়? আমার কি ভয় হয়েছিল অবিন তার মুঠোর ফুল আমায় খোঁপায় পরিয়ে দিতে হাত বাড়াবে, নাকি সে আমার কাঁপা হাতের মুঠোর ফুলগুলো গুঁজে দিয়ে কিছু বলে বসবে? তার ওই কথাটা আমি ভুলতে পারছি না। আপনার নামটা পুরনো, কিন্তু মিথ্যে নয়। অবিন কিন্তু কিছুই করেনি। সে যেমন ছেলে, তাতে আয়নার সামনেও আমার মাথার খোপায় দুটো ফুল গুঁজে দিতেই পারত। আমি লজ্জায় মরে যেতাম তাহলে। ভাগ্যিস অবিন তেমন কিছু করেনি। সংসারের কাজকর্ম দেখে আবার ঘরে আসতেই আয়না এসে বলল, দাদা ডাকছে। সুহাস কোথায়? ওই তো দক্ষিণের বারান্দায় বসে আছে ওরা। ওরা মানে অবিনও রয়েছে। শুনেই মনে হলো বলি, বল আমার একটু কাজ রয়েছে, পরে আসবো।
কিন্তু কথাটা বলা হলো না। আমি বললাম, ওদের শরবত দিয়েছিস? হ্যাঁ দিয়েছি, তুই যা, আমি আসছি। আয়না চলে গেল। আমি ঘরের মধ্যে চুপ করে দাঁড়িয়ে থাকলাম। তারপর বিছানায় গিয়ে বসলাম। জানালা দিয়ে বাতাস আসছে, আম পাতার গন্ধ মেশানো। আমাদের আমবাগানে মুকুল ধরলে আমি ছেলেবেলায় তার তলায় গিয়ে দাঁড়িয়ে থাকতাম। এখনও আমার নাকে আম পাতার গন্ধটা ধরা পড়ে। ঘরের মধ্যে জ্যোৎস্না এখনও আসেনি। মাঝরাতে জাম গাছের আড়াল টপকে ঠিক চলে আসবে। একটা জানলা এখন তো একেবারে খোলামেলা, কি জানি, তাই বোধহয় আভা রয়েছে ঘরে। হালকা আলো আলো লাগছিল। কয়েকটা দণ্ড বসে থেকে বিছানা ছেড়ে উঠলাম। আমার সাধের বাতিটা কাল ঝড়ে ভেঙে যাওয়ার পর বাবার ঘরের বাতিটা এনে জ্বেলে দিয়েছি। নরম করে সেটা জ্বলছিল। আয়না বোধহয় তার এসরাজটা কোলে টেনে বাজাতে বসল। জ্যাঠামশাই এই বুড়ো বয়সেও আয়নাকে ডেকে এসরাজ শুনতে বসেন। তার হাতেই শিক্ষা আয়নার। আমি শিখতে গিয়েও পারিনি, আঙুলের ডগা কেটে যেত। বাতির শীষ আরও একটু কমিয়ে দিয়ে সুহাসের কাছে যাব ভাবলাম। কমাতে এসে দেখি বাড়িয়ে দিয়েছি। ও আমার হাতের ভুল, অনভ্যাসে হয়েছে। বাতিটায় কতকাল আমার হাত পড়েনি। আচমকা তাপে মুখে কপালে তাত লাগল। শীষ কমিয়ে মুখটা আঁচলে মুছতে গিয়ে কি একটা খেয়াল হলো। কাঠের আলমারির আয়নায় গিয়ে নিজেকে দেখলাম। মস্ত আয়না। আমার চোখ মুখ মাথা দেখা যাচ্ছিল, পা পর্যন্ত সর্বাঙ্গ দেখা যাচ্ছিল। সেই আয়না আমাকে কি যেন দেখালো। অবিনের কথাটা আবার দেখি কানের কাছে বেজে উঠল। ছি ছি ছি, ছেলেটা আমার মাথা খারাপ করলো নাকি? লজ্জায় মরি। সুহাসরা বসেছিল বেতের চেয়ারে, আমি বসলাম। সুহাস বলল, দিদি, কাল খুব ভোরে তোকে একটা কাজ করতে হবে। কি কাজ? খান কয়েক শুকনো রুটি আর গুড় একটা ন্যাকড়ায় বেঁধে অবিনকে দিয়ে দিবি। বাড়িতে ফ্লাস্ক থাকলে চাও দিতে পারিস, না হয় 1 লোটা জল। কার্তিকের সাইকেল নিয়ে অবিনবাবু জঙ্গলে বেড়াতে যাবেন। অবিনের দিকে আমি তাকালাম। ঘরে এসে স্নান করেছে, পরনে পাজামা, গায়ে বুক খোলা পাতলা জামা, গায়ে গেঞ্জি নেই, জামার বুকটা খোলা রয়েছে, হয়তো বোতাম নেই। অবিন বলল, আমি খুব ভোরে বেরুবো, কাক ডাকার আগেই হয়তো ডাকবো। তুই যাবি না সুহাস? পাগল, আমার আর খেয়ে দে কাজ নেই। এই বৈশাখ মাসের কাঠফাটা রোদে জঙ্গলে কেন? সুহাসের দিকে চোখ রেখেই আমি শুধালাম, যেন সুহাসই তার জবাব দেবে। সুহাসই জবাব দিল, জঙ্গলের সঙ্গে অবিনের সম্পর্কটা বোধ হয় নারীর, জানিস তো? কি বলো অবিন? সুহাস তার বন্ধুকে ঠাট্টা করল, একটু থেমে বলল, এখনও খানিকটা কাঁচা থেকে গেছে। অবিন বলল, তোমাদের নারী বড্ড তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। তাতে তো কোনো ক্ষতি দেখছি না। দেখতে চাইছো না, দেখলে বুঝতে পারতে তোমরা মরছো। অবিন, তুমি যদি আরেকটু সভ্য হতে, তোমার ওই কাঁচা নারীর গন্ধটা তোমারই বরদাস্ত হতো না। আমি ভাবলাম অবিন না আবার দপ করে রেগে যায়। সুহাস যেন কি, তার কথা বলার কোনো মাপজোক নেই। ঘুরিয়ে ফিরিয়ে সে যা বলল তাতে অবিন হয়ে দাঁড়ালো জঙ্গলি আর অসভ্য। অমন করে কি বলতে আছে? ছি ছি। কিন্তু অবিন রাগ করল না। মনে হলো ওদের বন্ধুতে বন্ধুতে এই রকমই হয় বুঝি। কেউ বোধহয় গালমন্দটা কানেই তোলে না। অবিন হাত বাড়িয়ে সিগারেটের প্যাকেট তুলে নিয়ে ধীরে সুস্থে একটা সিগারেট ধরালো। তারপর বলল, মানুষকে সভ্য করার জন্য তোমরা আদা জল খেয়ে লেগেছো তো অনেক কাল। তা সুহাস, তোমার কি মনে হয় তাতে বিশেষ কোনো উপকার কি হয়েছে? হয়নি? আমার নারী কাঁচা, তোমাদের শুকনো নারী, তোমরাই বলো। সুহাস তার বন্ধুর মুখের দিকে তাকিয়ে থাকলো কয়েক পলক। তারপর হতাশ হবার ভঙ্গি করে বলল, তোমার সঙ্গে কথার লড়াই অনেক লড়েছি অবিন, সেই পুরনো লড়াই আর লড়তে চাই না। তুমি গন্ডারের মতন খড়গ কপালে নিয়ে বসে আছো। তোমার নজরের দোষ রয়েছে, তুমি নিজের জেদ ছাড়বে না। মানুষের সভ্যতাটাকে তুমি যদি ধোপার বাড়ির কাঁচা কাপড়ের বেশি মনে না করো,
কারো সাধ্য নেই তোমায় কিছু বোঝায়। আমায় মাপ করো ভাই, আমি গলা ফাটিয়ে তর্ক করতে পারবো না। অবিন এক মুখ ধোয়া জল খাওয়ার মতন ঢুঁক করে গিলে নিল। তার মুখে সরল হাসি, চোখের মনি ভেজা ভেজা তারার মতো, যেন স্নানের ভেজা ভাবটা এখনও মুখে চোখে মাখানো রয়েছে। আমার দিকে তাকিয়ে অবিন বলল, সুহাসকে দেখে আমার মাঝে মাঝে মনে হয় ও এই সংসারে নির্ঝঞ্ঝাটেই সওদা করতে এসেছে। দরদস্তুর ওর স্বভাবে সয় না। বাবুলোক ফিক্সড প্রাইসে দোকানে ঢুকে যা খুশি কিনে চলে যাবে। সুহাস হেসে বলল, তাতে আমার কষ্ট বাঁচছে। তোমার মতন মুরগি হাটায় ছুটতে আমি রাজি নই বাবা। ওদের কথা যেন পাথর ঠুকে চকমকি জ্বালানো। আমার ভালো লাগছিল না। সুহাসকে বললাম, জঙ্গলে বেড়াতে যেতে হলে সকালটা কি ভালো? বেলায় রোদ তেতে উঠবে। তা তুই লাটুকে তো বলে রাখতে পারতিস, তার টাঙা নিয়ে আসতে পারতো। লাটুর টাঙার চেহারা দেখে অবিন বোধহয় ঘাবড়েই গেছে। কেন? অবিন বলল, ঘোড়াটাকে দেখে আমার মনে হয় বেচারা জাত খুইয়ে গাধা হয়ে গিয়েছে। ওর পিঠে আর মানুষ চাপে না। দেখলাম তো যত গমের বস্তা ছোলার বস্তা বয়ে নিয়ে বেড়াচ্ছে। লাটুর টাঙা যে মহাজন আর ব্যাপারীদের মালপত্র বয়ে বেড়াচ্ছেই আজকাল, সেটা মিথ্যে নয়। এখানে টাঙা চড়ার আর লোক কোথায়? মানুষজন পায়ে হেঁটে ঘোরে, কাজের লোক সাইকেলে চড়ে ঘোরে, দূরে যেতে হলে বাস। ইদানিং মতিলালের একটা জিপ গাড়ি ভাড়া খাটতে শুরু করেছে। অবিন নিজের থেকেই বলল, আমার বনে জঙ্গলে হাঁটা চলা করার অভ্যাস খানিকটা আছে, দেখেছি সাইকেলটাই ভালো। আমার আর বলার কিছু ছিল না। আমি চুপ করে থাকলাম। সুহাস হঠাৎ হেসে বলল, অবিন, দিদিকে তোমার ট্যানারির বিজনেসের কথাটা বলেছি। শুনে দিদির কেমন ইমপ্রেশন হয়েছে একটু জেনে নাও না। পুট করে এমন একটা কথা বলল না সুহাস যে আমি একেবারে অপ্রস্তুত। কী যে কাণ্ড করে ও! ভাইকে ছোট করে একটা ধমক দিয়ে বললাম, যা, যত ফাজলামি তোর। অবিনকে আমি দেখছিলাম না, কিন্তু বুঝতে পারলাম সে আমায় দেখছে। আমার খুব অস্বস্তি হচ্ছিল। অবিন কেমন একটা মুখ করে বলল, দেখুন, চামড়ার ব্যবসার সঙ্গে কসাইখানার কিন্তু কোনো সম্পর্ক নেই। সুহাস যদি আমায় কসাই বানিয়ে থাকে তবে তার নামে কিন্তু মানহানির মামলা আনতে পারি। না না, সেসব কিছু না। বাঁচলাম। আমি যে দেশলাইয়ের কুটির শিল্প করতে গিয়েছিলাম, ও নিশ্চয়ই সেটা আপনাকে বলেনি। বলেছি অবিন, বলেছি। চামড়া আর তোমার স্বদেশি দেশলাই মিলেই তো অগ্নিকাণ্ড ঘটল। জগতে এমন ঘটনা আর কটা ঘটেছে। সুহাস গলা ছেড়ে হেসে উঠল, সঙ্গে অবিনও। আঁচলের ডগায় হাসি মুছে এবার আমি উঠে দাঁড়ালাম। ঘরে আস্তে আস্তে শুনলাম আয়না মন দিয়ে এসরাজ বাজাচ্ছে। এত মন সচরাচর মেয়ের হয় না। বোধহয় ওর ঘরে জ্যাঠামশাই এসে বসেছেন। তার সামনে আয়না এলোমেলো করে বাজাতে সাহস করে না। ঠিক যে কী সুর বাজাচ্ছিল আয়না আমি বুঝতে পারলাম না। মনে হলো বিহাগের সুর বাজছে। নিজের ঘরে এসে দেখি মন আমার বেশ হালকা হয়ে গিয়েছে। কিছুক্ষণ আগেও মনের কোথাও কড়কড় করছিল, সেটা তুলে ফেলতে পারছিলাম না। এখন দেখি সেটা নেই। কুঁজো থেকে জল গড়িয়ে খেয়ে দুটো এলাচ দানা মুখে দিলাম। রান্নাঘরে যাওয়া দরকার একবার। জ্যাঠামশাইয়ের জন্য ছানার ডালনা হচ্ছে। কমলাদিকে বলেছি, ডালনায় একটু বেশি মিষ্টি দিও। জ্যাঠামশাই নিরামিষ খান। তা আজ 10-12 বছর হতে চলল জ্যাঠামশাই নিরামিষ খান। বাবাও শেষের দিকে নিরামিষের ভক্ত হয়ে পড়েছিল। দুই ভাই একসঙ্গে খেতে বসে রান্নার গল্প উঠলে জ্যাঠামশাই করতেন মার সুখ্যাতি, আর বাবা তার বৌমণির। বাবা কোনোদিন জ্যাঠাইমাকে বৌদি বলে ডাকেনি, বরাবর বলতো বৌমণি। জ্যাঠাইমার নাম ছিল মণি। বাবার চেয়ে বয়সে অনেক ছোট, অন্তত বছর 7 তো হবেই। গল্প শুনেছি জ্যাঠাইমা এই বাড়িতে বউ হয়ে আসার পর বাবা সকলকে লুকিয়ে বিজয়ার দিনে জ্যাঠাইমাকে বুনো সিদ্ধির শরবত খাইয়ে দিয়েছিল। জ্যাঠাইমার তাতে যাই অবস্থা। 1.5 দিন একটানা ঘুমিয়েছে। আমার মা বড় জায়ের ওপর খবরদারি করেছে বরাবর। অচেনা লোকে দেখলে ভাবত মা যেন বড় আর জ্যাঠাইমা ছোট।
জ্যাঠাইমা এই সংসারে আপন মনে ঢুকেছিল, চলে যাবার সময়ও মার কোলে মাথা রেখে আপন মনেই চলে গেল। যাবার আগে শুধু মায়ের হাতটা প্রাণপণে নিজের কপালের ওপর চেপে ধরেছিল। বাবা কেবল হাউমাউ করে কেঁদেছে। জ্যাঠামশাই যেন আঘাতটা অনুভব করার আগেই দেখলেন শ্মশানে শুধু ছাই পড়ে আছে, মানুষটা আর নেই। আজও জ্যাঠাইমার কথা ভাবলে আমার মনে পড়ে শিব মন্দির থেকে বেরিয়ে নিয়ে ফেরার সময় জ্যাঠাইমা বলতো, তোকে আমি শিব ঠাকুরের মতন বর এনে দেব, সাত সকালে 2টো বেলপাতা খাইয়ে দিবি, দেখবি সারাদিন তুই রানীর মতন পায়ে পা তুলে বসে আছিস, 2টো বেলপাতা তাতেই জামাই তুষ্ট। তখন আর আমার বয়স কত, 7-8 বছর বড়জোর। অমন নিষ্ঠুর নির্লোভ নিশ্চিন্ত বর আমার পছন্দ হতো না। আমি বলতাম, ধ্যাৎ, আমি বিয়েই করব না। মানুষের কি মন! এই আমার বুক ছিল হালকা, আবার দেখি ভারী হয়ে উঠেছে, চোখের তারা টনটন করছে। রান্নাঘর থেকে ফিরে এসে দেখি আয়না তার এসরাজ তুলে রেখেছে। জ্যাঠামশাই একপাশে চুপ করে বসে আছেন। আয়নাকে বললাম, আয়না, একটা ফ্লাস্ক ছিল না, খুঁজে দেখ তো কোথায় রেখেছি। ফ্লাস্ক? হ্যাঁ, খাবার ঘরের ছোট দেরাজে দেখ তো, না হলে কাচের জিনিসের জায়গায় একবার দেখিস। কিন্তু ফ্লাস্ক দিয়ে কি হবে দিদি? ভাবলাম বলি হবে আমার মাথা। কাল সকালে সুহাসের ওই বন্ধু অবিন ও জঙ্গলে যাবে বেড়াতে, খানিকটা চা দিয়ে দিতে হবে। বারে, তাহলে দাদাদের সঙ্গে আমিও যাব। সুহাস যাচ্ছে না তো? ও, অবিনদা একলা যাবে? হ্যাঁ, একলাই, কার্তিকের সাইকেলটা নিয়ে যাবে। এই সময় জ্যাঠামশাই বললেন, রাস্তা চিনে একলা যেতে পারবে? টুংরির দিকে বুনো কুকুরের খুব উৎপাত শুরু হয়েছে, অর্জুন বলছিল। বুনো কুকুরের কথায় এবার আমার কেমন চিন্তা হলো। পরের দিন ভোরবেলায় আমার শোবার ঘরের দরজায় ঠক ঠক শব্দ হতেই ধর্মর করে আমি উঠে বসলাম। অবিন এসে ডাকছে। তাকিয়ে দেখি জানলার বাইরে সবে যেন ফর্সা ধরেছে, কাক পাখিদেরও ঘুম ভাঙেনি এখনো। সাড়া দিয়ে জানালাম আমি উঠছি। বাইরে বারান্দার দিকে অবিন দাঁড়িয়েছিল। দরজা খোলার শব্দে মুখ ফিরিয়ে তাকালো। সে যেন যাবার জন্য তৈরি হয়ে দাঁড়িয়েই আছে। আসছি বলে তার চায়ের ব্যবস্থা করতে ছুটলাম। বাসি কাপড়, চোখে মুখে কোনো রকমে একটু জল ছোঁয়ানো, অবিনের জন্য খাবার ঘরের কোণে চা করতে বসে আমার মনে পড়ল, কাল ঘুমের মধ্যে ওকে আমি দেখেছি। কিভাবে দেখেছি আমার মনে পড়ছিল না। স্টোভের একটানা গোঁ গোঁ শব্দ থেমে গিয়ে ঘর বাড়ি চুপ করে গেল, তবু আমার মনে পড়ল না। চা খাবার নিয়ে অবিনের ঘরে গিয়ে দেখি সে খুব ব্যস্ত হয়ে উঠেছে। আমি বললাম, এত তাড়াহুড়োর কি আছে? জঙ্গল তো আর পালিয়ে যাবে না, সবে সকাল হলো। আমি যা দেখতে যাচ্ছি সেটা হয়তো পালিয়ে যাবে। ও বাবা, জঙ্গলে গাছপালা ছাড়া আর কি আছে? ও যে কি দেখতে যাচ্ছে আমি বুঝতে পারলাম না। অবিন তার পেয়ালার বাকি চাটুকু এক ঢোকে খেয়ে উঠে দাঁড়ালো, যেন তার ঘোড়ায় জিন দেওয়া রয়েছে, তর সইছে না। অতটা গরম চা ওইভাবে খেয়ে জিভ পড়ল কিনা কে জানে। জলের বোতল কাঁধে ঝুলিয়ে নিয়ে অবিন ঠাট্টা করে বলল, সুহাসের সঙ্গে এইখানেই আপনার বেখাপ্পা একটা মিল হয়ে গেল। আপনাকে বোঝাবো সেই সময় আমার এখন আর নেই, তবু একটা কথা না বলে পারছি না। এই যে ভোরবেলায় আপনি আমার চোখের সামনে দাঁড়িয়ে আছেন, আমি যদি তাকে নিতান্ত চোখ দিয়েই বর্ণনা করি তাহলে আপনার 12 আনা মাটি হয়ে যাবে। অথচ আজকে সকালটা যে আপনাকে নিয়েই 16 আনা চমৎকার হয়ে উঠল, তা কেমন করে বোঝাবো? কথাগুলো যেন তার ঠোঁটের ডগাতেই ছিল, অক্লেশে বলে গেল, কোথাও একটু আটকালো না। সাত সকালে শখ করে কেউ বিপদ বাঁধাতে চায় না। আমি অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়ে আঁচলটা গায়ে জড়িয়ে নিলাম। কার্তিকের সাইকেল নিয়ে ও বারান্দার নিচে নামতেই আমি বললাম, জ্যাঠামশাই বলছিল জঙ্গলে বুনো কুকুরের উৎপাত বেড়েছে। অবিন আমার চোখের দিকে তাকালো। ও যখন যাচ্ছে
আবার বললাম, দুপুর করলে কিন্তু লু খেতে হবে। অবিন চলে গেল। আমি কদণ্ড বারান্দায় দাঁড়িয়ে সকালের ধপধপে ভাবটা দেখতে দেখতে শুনলাম সেই পাখিটা চিকন সুরে শীষ দেওয়ার মতন করে ডাকছে। সকালে স্নান সারতে আমার খানিকটা বেলা হলো। আজ সকাল সকাল স্নানে গেলাম। কলঘর থেকে বেরিয়ে এসে দেখি রোদ উঠে গেছে। বৈশাখের বেলা রোদ চড়ে উঠল। বেলাও বেড়ে গেল কখন, সূর্য গনগন করছে। বাড়ির দরজা জানালা একে একে বন্ধ করে দিল কার্তিক। জ্যাঠামশাইয়ের ঘরের জানালা থেকে খসের গন্ধ উঠল। তারপর দেখি সব খাঁ খাঁ, গাছপালা পুড়ছে, মাটি পুড়ছে, আকাশ তামার মতন হয়ে রয়েছে। গরম বাতাস লু হয়ে বইতে শুরু করেছে। অবিন আর ফেরে না। সুহাস খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ল। তার যেন বন্ধুর জন্য কোনো চিন্তা নেই। জ্যাঠামশাই নিজের ঘরে আয়না বই মুখে করে তার ঘরেই গিয়ে শুয়ে পড়েছে। আমি জানালা খুলে বসে আছি। এই টাটা রোদে অবিন কোথায় ঘুরে মরছে কে জানে। ছেলেটা কি পাগল নাকি? মাঝ দুপুরে দেখি জ্যাঠামশাইও ব্যস্ত হয়ে উঠেছেন। তার ভয় ওই বুনো কুকুরকে নিয়ে। সুহাসও বার কয়েক ঘর বারান্দা করল। এবার যেন খানিকটা রাগ তারও হয়েছে। আয়না একবার ছাতা মাথায় দিয়ে ফটক পর্যন্ত ঘুরে এলো। আমার চোখ ঠায় ফটকের দিকে। মন যেন টুংরির জঙ্গল পর্যন্ত অবিনকে খুঁজে বেড়াচ্ছে। এই সময়টায় পশু পাখিও ছায়া ছেড়ে নড়ে না। আকাশ এখন দাউ দাউ করে জ্বলছে। রোদ সব ঝলসে দিচ্ছে। হুহু ডাক দিয়ে লু ছুটছে, ধুলো উঠছে লাল হয়ে। বেঘোর জ্বর নিয়ে মাঠঘাট যেন পড়ে আছে। বিকেল পড়ে আসার সময় দেখি ফটক খুলে মূর্তিমান আসছে। মাথায় শাল পাতার ঠোঙা, খাবারের দোকানে যেমনটি দেখা যায়। কানে কপালে রুমাল বাঁধা, চোখ মুখ পুড়ে ঝলসে গেছে। চোখ দুটো লাল টকটকে আর সর্বাঙ্গে ধুলো। আমার মনে হলো লুয়ের ঝড় লেগে অবিনের জ্বর এসেছে। ছেলেটা নির্ঘাত আজ মরবে। মুখোমুখি ওকে দেখব কি? ওর গায়ের তাত যেন আমার গায়ে এসে লাগছিল। ও আমায় পোড়াবে না কি শেষে? আজকের পর্ব এখানে শেষ করলাম। আশা করি আজকে এই উপন্যাসের প্রথম পর্ব আপনাদের ভালো লেগেছে। অনেক আগে আমি বিমল করের খড়কুটো উপন্যাসটি পাঠ করেছিলাম। আমার চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে আপনারা খড়কুটো উপন্যাসের পুরো প্লেলিস্টটি পেয়ে যাবেন। সেখানে সব পর্বগুলো আছে। আজকে এই পর্যন্তই। এই উপন্যাসের পরবর্তী পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। যারা নতুন এসেছেন, গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।